টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি দিক, যে বিষয়টি আমরা এখন পর্যন্ত অনেকেই জানি না, কারণ সবাই আমরা শুধু এটুকু জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প খুব সামনাসামনি মুখোমুখি অনেক কিছু কথা বলেন, ঘাড় বাঁকিয়ে মুখ বাঁকিয়ে অনেক কিছু কথা বলেন, ইমিগ্রেন্টদের তাড়িয়ে দেবেন, এটা করবেন সেটা করবেন, বা অবৈধদেরকে বা যারা অপরাধী আছে তাদেরকেও কোনোভাবেই রক্ষা করবেন না, নানানভাবে নানান কিছু বলে থাকেন। কিন্তু ভেতরে ভেতরে যে আরও অনেক কিছু হচ্ছে, অর্থাৎ জাল যে গুটিয়ে আনছে আমাদের শুধুমাত্র ইমিগ্রেন্ট নয়, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, যে কোনো আবেদনের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে যে আমাদেরকে একটা মহা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে, সে বিষয়টি আমরা অনেকেই জানি না। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো, যে ছোট্ট একটি প্রশ্নের মাধ্যমেই আপনার আবেদন বাতিল হতে পারে। ইউএসসিআইএস এর নতুন কৌশল, এই কৌশলটি কি? এই কৌশল ইউএসসিআইএস কেন এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছে আমাদেরকে? এর পেছনে কি কারণ আছে? আমরা যারা বিভিন্ন বিষয়ে আবেদন করবার জন্যে বা বিভিন্ন বিষয় নিয়ে যখন কোনো কিছু আমাদের এই ইমিগ্রেশনের বিষয়ে ইউএসসিআইএস বা অন্যান্য জায়গায় যখন আমরা আবেদন করি, কাদের সাহায্য নিয়ে থাকি, তারা কতটুকু আইনসঙ্গতভাবে এই সহায়তাগুলো করে দিতে পারে, এবং তাদের সাথে আমাদের কি ধরনের চুক্তি থাকতে হতে পারে, সেই বিষয়গুলো আমরা অনেকেই জানি না, যার ফলে ইউএসসিআইএস এর মাধ্যমে আমাদের আবেদনগুলো বাতিল হচ্ছে এবং সেখান থেকে অনেক ইনফরমেশন তারা পেয়ে যাচ্ছে এবং আমাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা তখন গ্রহণ করছে। এই বিষয়টি আজকে আমাদের আলোচনায়, যে ছোট্ট একটি প্রশ্নের মাধ্যমে আপনার আবেদন বাতিল হতে পারে ইউএসসিআইএস এর নতুন কৌশল, এবং হাতে যদি সময় থাকলে চাকরির অফার ছাড়াই কিভাবে গ্রিন কার্ড আমরা পাবো EB-2 ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারের মাধ্যমে, সে বিষয়টিও আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন বিষয়ে নানান প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাব ভাই, এবং ধন্যবাদ টিভিএন 24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার সারাদিনের কর্মক্লান্তি এবং ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করব বলে মনস্থির করেছি। আজকে বিষয়বস্তু নির্ধারণ করেছি যে ছোট্ট একটা প্রশ্নের মাধ্যমে আপনার আবেদন বা আমার আবেদন বাতিল হতে পারে। ইউএসসিআইএস এর এই নতুন কৌশলটি কেন, এই ধরনের প্রশ্ন কেন জিজ্ঞাসা করছে, এর পেছনে কারণ কি? আমরা যারা বিভিন্ন আবেদন বিভিন্ন নিজে ছাড়াও অন্যান্য ব্যক্তির মাধ্যমে যখন আমরা আবেদন করে থাকি, ইউএসসিআইএস এর কাছে আমরা যখন যাই, তখন এই প্রশ্নটি করা হয় যে আপনি এই ফর্মের নম্বরটি কিভাবে পেয়েছেন? কেন এই প্রশ্নটি করে? এর কনসিকুয়েন্স কি? যারা আমাদেরকে সহায়তা করে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে পারে? এই বিষয়গুলো আপনার কাছ থেকে শুনতে চাই, যাতে করে ভবিষ্যতে আমরা ভবিষ্যতের জন্য সতর্ক হতে পারি। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ আনা ভাই, এটা একটি খুবই ইন্টারেস্টিং বিষয়। রিসেন্টলি যেটি দেখা গিয়েছে, ইউএসসিআইএস যখন অ্যাপ্লিকেন্টকে ইন্টারভিউতে কল করে এবং যখন দেখা যায় ওই অ্যাপ্লিকেশনটি কোনো অ্যাটর্নি দ্বারা কমপ্লিট করা হয়নি, জাস্ট এটা কোনো একটা নন অ্যাটর্নি দ্বারা প্রিপেয়ার করেছে, অথবা এটাতে কোনো প্রিপেয়ারের নাম নাই, তখন কিন্তু দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন অফিসাররা ওই অ্যাপ্লিকেন্টকে ওই জানার চেষ্টা করে যে এই অ্যাপ্লিকেশনটি কে প্রিপেয়ার করেছে, এবং কিভাবে জানলো যে এই অ্যাপ্লিকেশনটি করতে এই নাম্বারের ফর্মটি লাগে।
এটি কিন্তু এখন কি বেশ ভালোই ভাবেই ইউএসসিআইএস এই বিষয়ে কোয়ারি করছে অ্যাপ্লিকেন্টদেরকে। আপনি যেটা বললেন, এতে করে কিন্তু অ্যাপ্লিকেন্ট এবং যারা কিনা এই ধরনের কাজের সাথে জড়িত আছে, বোধে কিন্তু এটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে এই যে যারা ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করছে এবং নাম্বারটা বলে দিচ্ছে যে তোমার এই ভিসা এক্সটেনশনের জন্য ফর এক্সাম্পল I-539 ফর্মটি লাগে, এটি কিন্তু একজন ভিজিটর এদেশে আসার সাথে সাথে কিন্তু এটা জানার কথা নয়। কেউ না কেউ তাকে একজন বলেছে। যদি একজন লাইসেন্স অ্যাটর্নি বলে ইট ইজ ওকে, এতে কোনো সমস্যা নেই এবং তাকে একজন অ্যাটর্নি সেভাবে আইনগতভাবে পরামর্শ দিতেই পারে। কিন্তু দেখা গেল একজন অ্যাপ্লিকেন্ট ভিসা এক্সটেনশনের জন্য আবেদন করলো, দেখা গেল যে একজন নন অ্যাটর্নি সেই ফর্মে সাইন করলো অথবা কেউই সাইন করলো না, তখন কিন্তু ইন্টারভিউতে যখন ওই অ্যাপ্লিকেশনটি যায় তখন কিন্তু অফিসাররা ওই বিষয়টি এখন বর্তমানে কোয়ারি করছে। এবং যদি সেটা ইমিগ্রেশন অফিসাররা কিন্তু যদি এটা ফাইন্ড আউট করতে পারে এবং যে এটা একটা নন অ্যাটর্নি ফিল আপ করেছে এবং তাকে ওই ফর্মের নাম্বারটি বলেছে, তারা কিন্তু জানার চেষ্টা করছে যে নাম্বারটি কে বলেছে। এটা একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে যদি কেউ ইমিগ্রেশনের ফর্ম টাইপিং এ সহায়তা করে কিন্তু আইনগতভাবে কিন্তু ওই ফর্মের নাম্বার বলার কিন্তু অধিকার নাই, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু ওই অ্যাপ্লিকেন্টের কাছ থেকে আপনার শোন স্টেটমেন্ট একটা নিচ্ছে, নিয়ে কিন্তু একটা এভিডেন্স জড়ো করছে যাদের ওই এবং যে ব্যক্তিটি তাকে সহায়তা করেছে তাদের নাম ঠিকানাও কিন্তু তারা নিয়ে নিচ্ছে। এতে করে হবে কি, কারণ হচ্ছে এই যে একটা যে সহায়তা করছে এবং সেটা কিনা তারা দেখছে যে আইন ভঙ্গ হচ্ছে কিনা, এবং অবভিয়াসলি যদি কেউ সেটা লাইসেন্স অ্যাটর্নি ছাড়া যদি ইমিগ্রেশনের বিষয়ে পরামর্শ করে থাকে অথবা কোন ফর্মটি ইউজ করতে হবে কোন কাজে সেটি যদি আইনগত পরামর্শ দিয়ে থাকে এবং ইউএসসিএস এর অফিসাররা কিন্তু সেই ইনফরমেশন গুলো গ্যাদার করছে, এতে করে হবে কি তারা যারা এটা বিহাইন্ডে আছে তাদের বিরুদ্ধে কিন্তু একটা ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এটার কারণ হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের যে ল, যেটা অ্যাজ এ লয়ার যারা লাইসেন্স অ্যাটর্নি তারা তো পারবে যে কোনো ক্লায়েন্টকে সহায়তা করতে, কিন্তু নন অ্যাটর্নিদের ও ইমিগ্রেশনে কাজ করার সুযোগ রয়েছে, সেটি কিন্তু খুবই একটা লিমিটেড পর্যায়ে, যেটা নিউ ইয়র্ক স্টেটের আপনার যে ইমিগ্রেশন আবার প্রিপেয়ারার অথবা অ্যাসিস্ট্যান্ট তারা কিনা শুধু টাইপ করার ক্ষেত্রে হেল্প করতে পারে ইমিগ্রেশন ফর্মের, সেটার যে প্রভিশন রয়েছে সেটার ক্ষেত্রে হচ্ছে আপনার 50,000 তাদেরকে বন্ড নিতে হবে এবং ক্লায়েন্টের সাথে একটা প্লেন পেপারে কন্ট্রাক্ট থাকতে হবে এবং কত ফি নিচ্ছে সেটারও একটা তাদের বোঝাপড়া থাকতে হবে এবং ক্লায়েন্ট চাইলে উইদিন 3 days এর মধ্যে তার কন্ট্রাক্টটি বাতিল করে পুরো রিফান্ড দাবি করতে পারে এবং স্পষ্টভাবে ওই যে ব্যক্তিকে টাইপিং এ সহায়তা করছে তাকে বলতে হবে যে আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট নই, কোনো অ্যাটর্নি নই, আমি কোনো আইনগত পরামর্শ আপনাকে দিচ্ছি না, এটি কিন্তু স্পষ্টভাবে ডিক্লারেশন দিতে হবে। তবেই কিন্তু সেই ওই ব্যক্তিকে ইমিগ্রেশনের কোনো ফর্মের টাইপিং এর কাজে সহায়তা করতে পারে। এখানে তো ইয়ে আছে যে সরকারকে আপনি যেগুলো বললেন তার বাইরেও আমি দেখছি যে সরকারকে জমা দেওয়া সমস্ত নথির অনুলিপি ক্লায়েন্টকে দিতে হবে চাহিদা মাত্র, তারপরে সমস্ত নথি জি যে এবং ফর্ম 3 বছর ধরে সংরক্ষণ করতে হবে এবং ক্লায়েন্টের অনুরোধে তা বিনামূল্যে প্রদান করতে হবে। হ্যাঁ, এগুলো এই বিধানগুলো রয়েছে এবং এটি কিন্তু আবার অনেক সময় কিন্তু স্টেট থেকেও কিন্তু ইন্সপেক্টর এসে কিন্তু এটা আপনার অনেক সময় আপনার ইন্সপেকশনে আসে এবং এরকম অনেক সময় দেখা গিয়েছে বিভিন্ন অফিসে তারা কিন্তু আন্ডার কভারে গিয়েও কিন্তু জিজ্ঞাসা করে অনেক সময় যে আমি আমার পরিবারের জন্য আবেদন করতে চাই, কোন ফর্মটা ইউজ করব। অনেক সময় কিন্তু ওই অফিসগুলো কিন্তু বলে দেয় যে I-130, তখনই কিন্তু অনেক সময় তারা $1,000 থেকে $1,500 কিন্তু সাথে সাথে ফাইন করে দেয় ওই অফিসকে। তবে এক্ষেত্রে যে নিউ ইয়র্ক সিটির যে ইমিগ্রেশন সহায়তা যেটা আছে প্রদানকারী, নিউ ইয়র্ক সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ কোড অর্থাৎ যারা এটা সহায়তা করবে টাইটেল 20 অধ্যায় 5 উপঅধ্যায় 14 ইমিগ্রেশন সহায়তা পরিষেবা এগুলো তো অনুসরণ করতে হবে তাদেরকে। রাইট, এটা হ্যাঁ এটা বিধানের বলেই তারা ওই অতটুকু লিমিটেড একটা তাদের স্কোপ রয়েছে সহায়তা করার জন্য। এবং এই যে আপনার যদি কেউ যদি এই প্রেক্ষাপটে এবং এই ধরনের একটা
অনুমতি নিয়েও যদি আইন ভঙ্গ করে, যেমন এখানে বলা রয়েছে যে কোনো তাদেরকে ক্লায়েন্টকে বলতে হবে যে আমি কোনো লয়ার নই, আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট নই। যদি তারা আনঅথরাইজড ল প্র্যাকটিস করে সেক্ষেত্রেও কিন্তু শাস্তির বিধান রয়েছে। সেক্ষেত্রে কিন্তু যেটা আপনার এডুকেশনাল ল এবং জুডিশিয়াল যে ল, সেটার আন্ডারে কোনো ব্যক্তি যদি অ্যাটর্নি না হয়েও যদি আনঅথরাইজড প্র্যাকটিস করে, সেক্ষেত্রে কিন্তু প্রথমবারের জন্য হয়ে থাকলে সেক্ষেত্রে 4 বছর ম্যাক্সিমাম ইমপ্রিজনমেন্ট হতে পারে এবং এটাকে ক্লাস ই ফেলোনি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আপনি যেটা বললেন যে যারা আমরা সহায়তা করে থাকে তাদের বিষয়ে, কিন্তু এক্ষেত্রে আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে যে ধরুন যে আমাদের এই দেশে তো আমরা নানানভাবে পড়াশোনা করে থাকি, অনেক বিষয়ে জ্ঞান অর্জন করে থাকি, এবং শুধুমাত্র পড়াশোনা বা এই ক্ষেত্রে নয়, আমরা যদি সাংসারিক কাজেও আসি আমাদেরকে সব কিছুই, আমাদের রান্নাও করতে হয়, আমাদেরকে বাথরুমের কাজও করতে হয়, আমাদেরকে ওই স্যানিটেশনের বিষয়গুলো জানতে হয়, বা বাসার সংস্কারের কাজগুলো জানতে বুঝতে হয়, অর্থাৎ আমাদেরকে সবই করতে হয়। এক্ষেত্রে যদি আমি নিজেকে ডেভেলপ করি, এই পড়াশোনা করে নিজেই এই ফর্মগুলো যদি আমি সংগ্রহ করি এবং পূরণ করে জমা দিই, সেক্ষেত্রে তাহলে এই ইউএসসিআইএস আমার ক্ষেত্রে কি করবে? না, যেটা বললাম যে আপনি যেটা বললেন যে টাইটেল 20 নিউ ইয়র্ক স্টেটের সেটি বিধান রয়েছে, যদি চাই কেউ, আপনি আপনার প্রশ্নটি পুরোপুরি পরিষ্কার হয়নি যে আপনি নিজে করতে যাচ্ছেন না কাউকে সহায়তা করতে চাচ্ছেন। আমি নিজেই আমার নিজেরটা করব, তখন কি ইউএসসিআইএস এই ধরনের প্রশ্ন করতে পারে কি না? আমি হয়তো কোনো সহায়তাকারীর কাছে গেলাম না, কোনো অ্যাটর্নির কাছে গেলাম না, আমি নিজেই জেনে শুনে হয়তো করে সাবমিট করেছি, এবং ইউএসসিআইএস এর কাছে যদি যাই তখন কি এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে কিনা? হ্যাঁ, আমি যেটা আমাদের যেটা আজকে আলোচনার শুরুতে যেটা বিষয়বস্তু ছিল যে অফিসার জিজ্ঞেস করবে যে এই ফর্মটি কে ফিল আপ করেছে। এখন যদি কোনো ব্যক্তি, কোনো অ্যাপ্লিকেন্ট বলে যে আমি নিজেই ফিল আপ করেছি, এখন যদি বলে যে তুমি এই ফর্মের নাম্বারটা পেলেন কিভাবে আপনি, তখন যদি বলে যে আমি গুগল রিসার্চ করে অথবা আমার পড়াশোনা করে আমার যে রিসার্চের মাধ্যমে আমি খুঁজে পেয়েছি, এতে কোনো অফেন্স নেই। এতে সে, কারণ ইউএস সংবিধানের মাধ্যমে কিন্তু অ্যালাউ করা আছে প্রতিটি ব্যক্তি কিন্তু সেলফ রিপ্রেজেন্টেশন, নিজের কেসে, নট অনলি ইমিগ্রেশন, যে কোনো ক্রিমিনাল সিভিল প্রসিডিংসে কিন্তু যে কোনো ব্যক্তি চাইলে তার নিজের মামলা নিজে পরিচালনা করতে পারে, এতে কোনো আইনগত বাধা নেই। তাহলে সেক্ষেত্রে যদি এটা তো আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এই ধরনের অবস্থা হয়ে থাকে, যিনি আমাকে সহায়তা করছেন তার হয়তো অননুমোদিতভাবে যদি করে থাকে তার শাস্তির বিধান হতে পারে। আমি জেনে হোক বা না জেনে হোক, ধরে দিচ্ছি না জেনে হোক, কারো যদি সহায়তা নিয়ে থাকে আমাকেও কি কোনো শাস্তির আওতায় আসতে হতে পারে, নাকি সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে আবেদন বাতিল হয়ে যেতে পারে? না, সেই ক্ষেত্রে আবেদনের যদি কোনো অ্যাপ্লিকেন্টের বোনাফাইড এবং সৎ উদ্দেশ্যে যদি কোনো সঠিক অ্যাপ্লিকেশন থাকে, সেক্ষেত্রে হয়তো বা অ্যাপ্লিকেন্টের কোনো তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যদি কোনো ফ্রডুলেন্ট কোনো থাকে, ইন্টেনশন থাকে, এবং কোনো ফ্রডুলেন্ট অ্যাপ্লিকেশন তারা কোনো একটা নন অ্যাটর্নির সাথে মিলেমিশে যদি করে থাকে, তখন কিন্তু অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে এবং শাস্তির ব্যবস্থা করা যেতে পারে অ্যাপ্লিকেন্টের বিরুদ্ধে। সেটাই জানার বিষয় ছিল। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই এই বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা অনেক সময় নিজেরাও অনেক সময় করে থাকি কাজ, সেটির ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এদেশের সংবিধান সেটা আমাদেরকে অ্যালাউ করে, আমাদেরকে সেটা অবশ্যই গ্রাহ্য করে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা কোনো সহায়তাকারী সহায়তা নিতে যাব, সেক্ষেত্রে যে বিষয়গুলো বলা হলো, যেটি আমরা স্ক্রিনের মাধ্যমেও দেখলাম, আজকের আলোচক অ্যাটর্নি মাহফুজুর রহমানও বললেন, তারপরেও আমরা আর একবার শুধু জানাতে চাই যে যখনই আমরা কোনো ব্যক্তির কাছে সহায়তা নিতে যাব, অ্যাটর্নি ছাড়া, শুধুমাত্র অ্যাটর্নি ছাড়া যাদের কাছে আমরা সাহায্য নিতে যাব, যেটি আমরা কার্ডের মাধ্যমে দেখালাম, তার যদি বাংলাটা আমরা ঠিকমতো বলি দিই, তাহলে একবার বলি আমরা অন্য আলোচনায় যাব যে ইমিগ্রেশন সহায়তা প্রদানকারীদের নিউ ইয়র্ক রাজ্যের আইন মেনে চলতে হবে। সহায়তাকারী যারা অ্যাসিস্ট করবে, রাজ্য আইন অনুযায়ী ইমিগ্রেশন সহায়তা পরিষেবা পরামর্শদাতাদের অবশ্যই নিম্নলিখিত
বিষয়গুলো পালন করতে হবে। অন্তত $50,000 পরিমাণের একটি নিরাপত্তা বন্ড পোস্ট করতে হবে। ক্লায়েন্টদের ইংরেজি এবং তাদের নিজস্ব মাতৃভাষায় একটি সাধারণ ভাষায় লেখা চুক্তিপত্র প্রদান করতে হবে এবং তাদের নিজস্ব প্রদান করতে হবে। চুক্তিপত্রে কি কি লেখা থাকবে বা তথ্য থাকতে হবে সেটা বলছে: 1, ইমিগ্রেশন সহায়তা প্রদানকারীর নাম, ঠিকানা এবং ফোন নম্বর। 2, প্রদানকৃত পরিষেবাসমূহ এবং প্রযোজ্য ফি, অর্থাৎ কত ফি নিচ্ছে সেটা উল্লেখ থাকতে হবে। ক্লায়েন্টদেরকে 3 কার্যদিবসের মধ্যে চুক্তি বাতিল করার এবং সেই অনুযায়ী ফেরত পাওয়ার অনুমতি দিতে হবে। সরকারের জমা দেওয়া সমস্ত নথি অনুলিপির ক্লায়েন্টকে দিতে হবে। প্রতিটি ক্লায়েন্টকে জানাতে হবে যে পরামর্শদাতা কোনো আইনজীবী নন এবং আইনি সহায়তা দিতে পারেন না। সমস্ত নথি এবং ফর্ম 3 বছর ধরে সংরক্ষণ করতে হবে এবং ক্লায়েন্টের অনুরোধে তা বিনামূল্যে প্রদান করতে হবে। এবং এই সহায়তা প্রদানকারী যিনি আছেন তাকে অবশ্যই নিউ ইয়র্ক সিটির ইমিগ্রেশন সহায়তাকারীর যে অ্যাডমিনিস্ট্রেটিভ কোড, টাইটেল 20, সাবটাইটেল যেটা আছে 5, উপঅধ্যায় যেটাকে 14 ও অধ্যায় 5, উপঅধ্যায় 14 ইমিগ্রেশন সহায়তা পরিষেবা, এই বিষয়গুলো অনুসরণ করতে হবে। সুতরাং আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এটুকুনি শুধুমাত্র পরামর্শ দিতে চাই যে ভবিষ্যতে ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো বিষয়ে আমরা পরিষেবা নিতে যাই না কেন, সেক্ষেত্রে আজকের যে আলোচনাগুলো করা হলো এই বিষয়টা যেন আমরা মাথায় রাখি। তা না হলে যে বিষয়টি নিয়ে আমরা আবেদন করছি, USCIS যখন আমার সাক্ষাৎকারের জন্য ডাকবে, ইন্টারভিউর জন্য ডাকবে, তখন এই প্রশ্নটিই করবে যে আপনি এই ফর্ম নম্বর কোথায় পেলেন। যথাযথভাবে যদি উত্তর না দিতে পারি, আমার কাঙ্ক্ষিত বা আমার স্বপ্নের যে আবেদন বা যে কারণে আমি এখানে যে বিষয়টি নিয়ে আবেদন করেছি, থাকতে চাই বা সুবিধা নিতে চাই, সেটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি চমৎকারভাবে উপস্থাপন করার জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বেশ কয়েকজন দর্শক আছেন এবং টেলিফোনেও আমাদের ফেসবুকেও প্রশ্ন এসেছেন। আমরা একটু ফোনও নেব এবং মাঝে মাঝে আমরা এই ফেসবুকের প্রশ্ন নেব। প্রথমে টেলিফোন নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি রানা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মাসুদুর রহমানের জি, আপনার কথা ঠিক ভালো পরিষ্কার বুঝতে পারছি না। জি আমি মাসুদুর রহমান স্যারের একজন ক্লায়েন্ট। জি জি আমি নিউ জার্সি থেকে বলছি, জেসমিন। তো আমার প্রশ্ন হচ্ছে, রিসেন্টলি আই গট প্রেগনেন্ট। তো আমার ডিউ ডেট হচ্ছে জুনে। তো ফ্রম দ্য হসপিটাল ওরা আমাকে উইক এবং ফুড স্ট্যাম্পের জন্য আর কি একটা কাগজ দিয়েছে যে ইউ আর এলিজিবল ফর দিস। বাট এখন আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে যে যদি আমি উইক বা ফুড স্ট্যাম্পটা নেই তাহলে কি কোনো প্রবলেম হবে? নাম্বার 1 প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড, আমরা জুনে 5 তারিখ এরিজোনা থেকে ক্রস করে এসেছিলাম, বর্ডার ক্রস করে মেক্সিকো বর্ডার হয়ে। তো 3 মাস আমার হাজবেন্ডের কোনো কাজ ছিল না। ও অসুস্থ হয়ে ইমার্জেন্সিতে গিয়েছিল। যাওয়ার পর ওর একটা বিল আসছে চ্যারিটি থেকে, ওরা বলছে বিল মাফ করানোর জন্য নিয়ে যেতে। তো ও সত্য কথা বলেছিল যে তখন আমাদের কোনো কাজ ছিল না। ওকে ওর কিছু পরিচিত ফ্রেন্ডরা, কেউ সিটিজেন, কেউ আবার বর্ডার ক্রস করে এসেছে, তারা অত টাকা ঋণ দিয়ে ওকে হেল্প করেছে। তো ওরা বলেছিল যে উনারা কত টাকা দিয়েছেন এবং তখন দিয়েছেন একটা লিখে নিয়ে যাওয়ার জন্য ওনাদের সিগনেচার। তো ওনাদের সিগনেচার নিয়ে ও গিয়েছিল। বাট দ্যাট টাইম ওরা আবার বলেছে যে এরা ওনাদের অ্যাড্রেস দেওয়ার জন্য। তো মোস্ট অফ দ্য পিপুল আর নিউ ইয়র্ক ওরা থাকে, ওদের মেইন অ্যাড্রেস আর কি। ওরা অনেকে আবার আপনার কেস মিল হয়েছে। বাট যেহেতু ওরা এখানে নিউ ইয়র্কে কিন্তু খরচ অনেক বেশি, তাই নিউ জার্সিতে ওনারা থাকছেন। তো ওনারা পরে আর ওইটা দেয় নাই। তো আমার হাজবেন্ডও ওইটা নিয়ে আর যেতে পারে না। এই যে কন্টিনিউয়াসলি যে একটা বিল আসছে আমাদের বাসা অ্যাড্রেসে, এই জন্য কি কোনো প্রবলেম হবে? আমার এই 2টা প্রশ্ন স্যারের কাছে জানা ছিল আর কি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি একটু লাইনে থাকবেন, অনেক বড় প্রশ্ন তো, অনেক কিছু আমার হয়তো মাথায় রাখতে পারবো না, একটু লাইনে থাকবেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি প্রথমে বলেছে যে উনি আমার অফিসের ক্লায়েন্ট। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। তবে ইন জেনারেলি ওনার যে ইস্যুগুলো সেগুলো আনসার দিচ্ছি। সেটা হচ্ছে ফুড স্ট্যাম্প যে উনি নেওয়ার যে একটা সুযোগ আছে অথবা অন্য পাবলিক অ্যাসিস্ট্যান্স,
বর্তমান ইমিগ্রেশনে কিন্তু এখনো ফুড স্ট্যাম্প এবং অন্যান্য যে বেসিক যে পাবলিক অ্যাসিস্ট্যান্স আছে ওগুলো নিলেও কিন্তু ইমিগ্রেশনের কোনো সমস্যা হয় না। বিশেষ করে অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টদের কিন্তু কোনো প্রবলেমে এটা আসবে না, নিতে পারে যদি কারো কোনো সে ধরনের প্রয়োজন থাকে। আগের মতোই রয়েছে, যদি যেটা আপনার লং টাইম যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকে ওগুলো কাউন্ট করবে, যে বিশেষ করে সিটিজেনশিপ এবং অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে যে পাবলিক যে অ্যাসিস্ট্যান্টের যে লটি আগের মতো রয়েছে, বর্তমান সরকার কিন্তু এখনো সেটিতে হাত দেয়নি বলা যায়। আর যেটি বলেছে যে উনি ওনার হাজবেন্ডের যে মেডিকেল ট্রিটমেন্টের বিল, অবভিয়াসলি ওনাকে সেটা হসপিটালের সাথে যোগাযোগ করে দেখতে হবে এটাকে কিভাবে মিনিমাইজ করা যায়। এখন এটা নিউ জার্সির বিষয়। কারণ আবার আরেকটা ইন্টারেস্টিং বিষয়, রিসেন্টলি কিন্তু আপনার মেডিকেল বিল সংক্রান্ত নিউ ইয়র্ক স্টেটে কিন্তু একটি ল পাস হয়েছে, সেটি হচ্ছে আপনার কেউ যদি এরকম মেডিকেল বিলের ইয়েতে পড়ে, সিচুয়েশনে পড়ে, সেই মেডিকেল বিলটি কিন্তু কারো কোনো ক্রেডিট রিপোর্টে কিন্তু দেওয়ার বিধান এখন আর নাই নিউ ইয়র্ক স্টেটে। হয়তো নিউ জার্সিতে ডিফারেন্ট রুল হতে পারে, ওনার যেহেতু নিউ জার্সিতে আছে, তবে ওনার যে বিলের বিষয় ওটা হসপিটালের সাথে আলাপ করতে পারে। ওনার যদি একদম যদি সেটা অসহনীয় হয়ে যায় সেক্ষেত্রে আবার ব্যাংক্রাপসি অপশনও থাকে। তো এটা অনেকগুলো ওয়ে আছে, তবে ওনার যদি বিস্তারিত আরো পরামর্শ লাগে অবশ্যই লয়ারের সাথে ওনার আলাপ করতে হবে ঘনিষ্ঠভাবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। ফেসবুক থেকে একটি প্রশ্ন নেই মাসুদ আলম, তিনি বলছেন ভিজিট ভিসায় আসার পরে অ্যাসাইলাম করে অলরেডি ওয়ার্ক পারমিট সোশ্যাল পেয়েছি, কিন্তু এখনো মামলা অনলাইনে আসে না বা কোনো হিয়ারিং হয়নি, এখন কি করা উচিত? যেটা অনলাইনে এটা একটা কথ্য ভাষা হয়ে গিয়েছে, বিশেষ করে অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে যে অনলাইন হচ্ছে না। অবশ্যই উনি যখন ভিজিট ভিসা আসছে ওনার যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। অবভিয়াসলি সেটা অনলাইনে আছে, ইউএসসিএস এর অনলাইনে আছে, বাট অনলাইন মিট করতে অনেক সময় এটা কোর্টকে তারা মিট করে থাকে। তো ওনার যে ফার্স্ট স্টেপ সেটি হচ্ছে ইউএসসিএস ওনার অ্যাপ্লিকেশনটির জন্য একটা ইন্টারভিউ কল করবে। ইন্টারভিউর পরেই ওনার কেসটি তখন ইমিগ্রেশন কোর্টে যাবে, হয়তো বা কোর্টের অনলাইন সিস্টেমে তখন এটা দেখা যাবে। অনেক ধন্যবাদ মাসুদ আলম, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। মোহাম্মদ জসিমউদ্দিন এক কথার উত্তরেই শেষ হয়ে যাবে। তিনি বলছেন সিটিজেনরা কতদিন পর্যন্ত ইউএস এর বাইরে থাকতে পারবে? এটা যদি কেউ ইউএস সিটিজেন হয় আনলিমিটেড টাইম, সেখানে কোনো বাধা নাই, উনি ফরএভার থাকতে পারবে। উনি ইভেন আমেরিকার বাইরে থেকে লোকাল যে কনসুলেট অফিস আছে ওখানে বসে ওনার পাসপোর্ট রিনিউ করতে পারবে সবসময়। অনেক ধন্যবাদ মোহাম্মদ জসিমউদ্দিন, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, জি। মাহফুজ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। জি। আমি ইউএস সিটিজেন, আমি আমার ওয়াইফের জন্য মার্চ 14, 2024 অ্যাপ্লাই করছি। 15 মাস হয়ে গেছে, এখনো কোনো কিছু পাই নাই বা অ্যাপ্রুভেলও পাই নাই, শুধু একটা রিসিভ লেটার পাইছি। এখন কি করব একটু বললে ভালো হয় মাহফুজ ভাই। অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। সাধারণত ইউএস সিটিজেন তার স্পাউসের জন্য আবেদন করলে 6 থেকে 7 মাসের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসে। বিশেষ করে আমাদের অফিসে যে অ্যাপ্লিকেশন গুলো করা হয় এরকম দেখা যায়। কিন্তু সেটা আমাদের আজকে আমি বলবো যে ওনার যে প্রশ্নের সাথে কিন্তু যে আমাদের যে আজকে আলোচনার আরেকটি কিন্তু কানেকশন আমি বলতে পারি। অনেক সময় দেখা যায় যে যারা কিনা দেখা যায় এরকম যে নন অ্যাটর্নি দ্বারা অনেক সময় অ্যাপ্লিকেশন সাবমিট করে, ওগুলো তো কিন্তু অনেক সময় ইউএসসিআইএস কিন্তু অনেক সময় ডিলে করে থাকে। অথবা যেটা আমরা বলছিলাম যে তারা অনেক সময় ওই ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করে যে এটা কিভাবে আবেদন করলো, কিভাবে উনি এই সহায়তাটা পেলো, সেটিও কিন্তু তারা ফাইন্ড আউট করার চেষ্টা করে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি নিউ জার্সি থেকে বলতেছি। আমি স্যারের একজন ক্লায়েন্ট। আমি দেশ থেকে কনসুলার প্রসেস করে ভিসা নিয়ে এসেছি এপ্রিলের 16 তারিখে গত মাসে, কিন্তু আসার 1 সপ্তাহ পরে আমি আমার সোশ্যালটা পাই, কিন্তু এখনো গ্রিন কার্ড পাই নাই। কতদিন লাগতে পারে? আমি ফিটা পেমেন্ট করছি। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান।
সাধারণত ওদের যে নোটিফিকেশন থাকে ফি প্রদান করার পরে যে 90 ডেজ এর মধ্যে ওরা গ্রিন কার্ডটি ইস্যু করবে বলে থাকে, কিন্তু তারপরেও উনি যখন ফি প্রদান করেছেন ওখানে কিন্তু একটা রিসিপ্ট নাম্বার উনি কিন্তু পেয়েছেন, ওটি দিয়ে কিন্তু ইউএসসিআইএস এর ওয়েবসাইটে কিন্তু উনি আপডেট জানতে পারে যে এটার কি কন্ডিশন আছে। এখন যদি 90 ডেজ পেরিয়ে যায় ইউএসসিআইএস এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারে এই ওনার গ্রিন কার্ডের ব্যাপারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাবধান করতেছি। জি, তো আমি 2013-তে আমার মা বাবাকে ভিজিটে আনছিলাম, তারপর 2015-তে ওনারা চলে গেছেন। তো কয়েকদিন আগে আমার বাবা মারা গেছেন, আমার মার জন্য আমি অ্যাপ্লাই করছিলাম ভিজিটে। আমি পেমেন্ট দিয়েছি, তারপরে সবগুলা পেন্ডিং দেখাইতেছে। এখন কি করণীয়? অনেক ধন্যবাদ শাহজাহান সাহেব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমি পুরোপুরি ধরতে পারিনি উনি কার জন্য আবেদন করেছে। ওনার সরি, আপনি প্রশ্নটা আবার বলেন। আমার প্রশ্ন হচ্ছে আমার মার জন্য আবার ভিজিটে অ্যাপ্লাই করছিলাম। জি, মায়ের জন্য পেন্ডিং দেখাইছে, আমার টাকা নিছে, তারপর আর কোনো মানে ফাইলটা আগাইতেছে না। ওনার মায়ের জন্য আবেদন করেছিলেন ভিজিট ভিসার জন্য, মানে পেমেন্ট নিয়েছে, কোনো কিছু এগুচ্ছে না, এইটার ব্যাপারে একটু কি করণীয় জানতে চান? বুঝতে পেরেছি। হ্যাঁ, মায়ের জন্য ভিজিট ভিসা অবশ্যই প্রক্রিয়া সম্বন্ধে কম বেশি সবাই জানে যে ওটার ইন্টারভিউর জন্য স্লটটা বুক করতে হয়। ওনাকে হয়তোবা যে ইউএসএস আমেরিকা এমবাসি যে ওয়েবসাইট আছে ওখানে হয়তোবা ওনাকে পর্যবেক্ষণ রাখতে হবে কোন সময় স্লট খালি হয় অথবা কখন রেগুলার ওয়েতে স্লট পাবে, সেই বিষয়ে ওনাকে কিন্তু ওখানে পর্যবেক্ষণ করতে হবে। অনেক ধন্যবাদ, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি রিয়াজ চৌধুরী। আমার প্রশ্নটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে গ্রিন কার্ড নিয়ে ট্রাভেলের ব্যাপারে 2016 সালে আমি আমার ছিল, আমি আপনার কথাটা আমরা শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে ড্রপ করছে। আপনি একটু দয়া করে টেলিফোনটা মুখের সামনে নেবেন, কানে যদি হেডফোন থাকে খুলে ফেলুন এবং টেলিভিশন চললে সেটিকে সাউন্ড কমিয়ে দিন। জি, এখন শুনতে পাচ্ছেন? জি, বলেন। জি, আমার 2016 সালে চলাকালে আমার একটা ওটা আমার এরপরে 2018 সালে আমি 16 সালে শেষ হয়ে যায়, আমি প্রবেশন ছিল। প্রবেশন শেষ হওয়ার পর 2018 সালে আমি সেলমকে শুরু করি এবং 2022-এ আমি গ্রিন কার্ড করি। গ্রিন কার্ড পাওয়ার পরে আমি তো এখন এই আমার এবং এখানে আমার এখন আমি যে কোনো সমস্যা। আপনি আপনার কথা আমরা অনেকটাই বুঝতে পারিনি, আপনি একটু লাইনে থাকবেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি কি ওনার প্রশ্নটি বুঝেছেন? না, পুরোপুরি বোঝা যায়নি, তবে কিছুটা বুঝতে পেরেছি যে ওনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট ছিল, ওনার অ্যারেস্ট ছিল এবং ওনার গ্রিন কার্ড পেয়েছে, এখন ট্রাভেল করতে চায়। এই সিচুয়েশনে উনি যদি অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে, উনি 22 সালে গ্রিন কার্ড পেয়েছে, মনে হয় না যে এটা গুড ডিসিশন হবে নিজের হোম কান্ট্রিতে ট্রাভেল করা। উনি অন্য দেশে ট্রাভেল করতে পারে, আর সেক্ষেত্রে উনি ইচ্ছা করলে রেফিউজি ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারে যদি ওনার গ্রিন কার্ড রয়েছে। আর উনি অ্যারেস্ট হয়েছে কি ক্রাইমের জন্য সেটা আমরা শুনতে পারিনি, তবে সেটা ডিপেন্ড করে ওনার কি ধরনের ওনার এই ক্রাইম ছিল অথবা ওনার একটা কনভিকশন ছিল কিনা, ওনার অথবা ডিসমিসাল হয়েছে কিনা, সেটার উপর ভিত্তি করে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে আমেরিকার বাইরে ট্রাভেল করার জন্য। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার টেলিফোনের জন্য, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানা ভাই, আমার নাম সাইমুর পারভেজ, আমি উড হেভেন থেকে বলছিলাম। জি, আমার কোশ্চেন হলো অ্যাটর্নি সাহেবকে, সেটা হলো যে আমার বন্ধু ও F4 ভিসা আমেরিকাতে এসছে এবং
4.5 বছর মতো হয়েছে। ওর ফ্যামিলি, ছেলে মেয়ে এবং ওয়াইফ সহ আসছেন। ছেলে মেয়েরা স্কুলিং করছে এখানে, ওয়াইফ জব করছেন। বাট আমার বন্ধু ও বাংলাদেশে 6 মাসের মধ্যে একবার আসে, আবার এখানে 1-1.5 মাস থাকে, আবার বাংলাদেশে চলে যায়। তো এইভাবেই প্রায় 4.5 বছর চলে গেছে। তো ও এখনো বাংলাদেশে ও আসবে হয়তো আগামী মাসে। তো ওর তো হয়তো সেপ্টেম্বরে বা অক্টোবরে 5 বছর পূর্ণ হবে। তো ওর কি পাসপোর্ট পাওয়ার জন্য কোনো প্রবলেম হবে নাকি ইজিলি পেয়ে যাবে? কারণ যেহেতু 6 মাস পর আসছে, তার তো এন্ট্রিটা ঠিক আছে। আমি একটু জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ পারভেজ সাহেব, আপনার বন্ধুকে অনেক ভালোবাসেন তাই বন্ধুর হয়ে প্রশ্ন করেছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। ওনার সিটিজেনশিপ আবেদন করার ক্ষেত্রে বেসিক দুটো ক্রাইটেরিয়া রয়েছে। একটি হচ্ছে উনি যেটা বললো, উনি জানে অবভিয়াসলি যে 5 ইয়ার্স থাকলেই সিটিজেনশিপের জন্য এলিজিবল হবে, দ্যাট ইজ কারেক্ট। উনি 5 বছর হলে অবশ্যই আবেদন করতে পারবে, কিন্তু আরো একটি কন্ডিশন ফুলফিল করতে হবে ওই 5 বছরের সাথে। সেটি হচ্ছে ওনাকে ফিজিক্যালি ওই 5 বছরের মধ্যে ফিজিক্যালি হ্যাভ মানে 2.5 ইয়ার্স ওনাকে আমেরিকার ফিজিক্যাল প্রেজেন্স থাকতে হবে। তো ওনার বন্ধুটি যদি 6 মাস করে আসা যাওয়া করে এবং সব মিলিয়ে যদি দেখে যে ওনার বিগত 5 বছরের মধ্যে 2.5 ইয়ার্স আমেরিকার মধ্যে ছিল, তাহলে অবভিয়াসলি উনি সিটিজেনশিপের জন্য এলিজিবল হবে। অনেক ধন্যবাদ পারভেজ সাহেব। তবে যেটি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে 5 বছর হয়তো ডিউরেশনটা হচ্ছে, কিন্তু আরেকটি যে শর্ত আছে যে 30 মাস শারীরিকভাবে অর্থাৎ ফিজিক্যালি এখানে উপস্থিত থাকতে হবে, 2.5 বছর 30 মাস। তা আপনি যেটা বলছেন যে 6 মাস পর পর আসে, 1.5 মাস যদি থাকে তাহলে বছরে 3 মাস, 3 বছরে কত হচ্ছে? 3 বছরে 15 মাস হচ্ছে, 1 বছর হচ্ছে না। সুতরাং যদি হিসাব মতোই আমরা করি সেক্ষেত্রে কিন্তু ওনার বউ বা ছেলেমেয়েরা যেহেতু এখানে কন্টিনিউয়াস আছেন, পড়াশোনা করছে, তারা এলিজিবল হলেও আপনার বন্ধুটি এলিজিবল হবে বলে মনে হয় না। যদি ওই 6 মাসের এটা ঠিক আছে, 5 বছরেরটা হয়তো ঠিক থাকবে, কিন্তু 3 বছরটা একটু হিসাব করে দেখবেন যে 30 মাস ফিজিক্যালি এখানে ছিলেন কিনা, তাহলেই আবেদন করতে পারবেন। না হলে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে উনি হয়তো পড়বেন না। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জি, আপনার নাম? মোহাম্মদ হক। হক, জি জি, আমি লং আইল্যান্ড থেকে বলছি। তো আমার 2023-এ ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে আমার ভাই বোনের জন্য নভেম্বরে। জি, কিন্তু আপনার কয়েকদিন 60 দিন পর 60 থেকে 90 দিনের ভিতরে আপনার ওরা ইমেল করে যে ওয়েট করার জন্য, ইন্টারভিউর জন্য। জি, তো পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে এর ভিতরে একটা পুলিশ ক্লিয়ারেন্স তো 2 বছরের বেশি মেয়াদ থাকে না। আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম 260 দিয়েছিলাম, তখন তো পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছিলাম। জি, সেই পুলিশ ক্লিয়ারেন্স অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। এখন কি ওরা ইমেল করেছে কি এখন কি আবার আমাদের পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে কিনা, মানে আপনার পাঠাতে হবে কিনা? আবেদন কবে করেছিলেন? একদম সালটা মনে আছে, মাসটা মনে আছে? 2007-এর জুলাই। 2007-এর জুলাই। ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়েছে 2023-এর নভেম্বরে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। এখন তো বর্তমানে F4 ক্যাটাগরি, যেটা জুন মাসে যে আগস্টের 1 তারিখ, আগস্টের 1, 2008, রাইট, যেটা আপনার 2008 সালের জানুয়ারি যেটা আপনার ফাইনাল অ্যাকশনের কথা বলা আছে। আর যেহেতু ওনার জুলাই 2007, অবভিয়াসলি এটা যে কোনো সময় ইন্টারভিউ ডাক চলে আসতে পারে, যেহেতু অলরেডি ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে আছে। আর পুলিশ ক্লিয়ারেন্সের যে বিষয়টি, সেটি হচ্ছে যেহেতু অলরেডি পুলিশ ক্লিয়ারেন্সটা এক্সপায়ার হয়ে গিয়েছে, বলা যায় না, অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন অনেক জটিলতা থাকে। তো ওনার বেস্ট অপশন হবে যখনই ইন্টারভিউ ডেট আসবে সেই মুহূর্তে উনি পুলিশ ক্লিয়ারেন্সটি নতুন করে দিয়ে আপলোড করায় ওনার জন্য বেস্ট হবে সেটি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিশিগান থেকে হাসান বলছিলাম। জি আমার কোশ্চেনটা হচ্ছে অ্যাটর্নি মাহফুজের কাছে। জি। হ্যাঁ মাহফুজ ভাই, আমার মা বাবা রিসেন্টলি আমেরিকাতে এসেছে F4 ভিসাতে, এবং তাদের কোশ্চেন হচ্ছে যে গ্রিন কার্ড পাওয়ার পরে তারা মেডিকেয়ার, মেডিকেড, হোম কেয়ার অথবা এই যে ডিসেবিলিটি এগুলোতে কি সেরা অ্যাপ্লাই করতে পারবে, নাকি তাদেরকে সিটিজেন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে? এটাই। অনেক ধন্যবাদ হাসান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। টেকনিক্যালি এখনো কিন্তু যে পাবলিক চার্জের যে নিয়ম সেটি কিন্তু আগেরটি রয়ে গিয়েছে। এখনো কিন্তু সেই মেডিকেয়ার, মেডিকেড এগুলো কিন্তু নিলেও কিন্তু সরাসরি কিন্তু পাবলিক চার্জের অন্তর্ভুক্ত হবে না, কেউ কিন্তু সেটার জন্য লায়াবল হবে না। কিন্তু তারপরেও কিন্তু এখানে কিন্তু একটি টেকনিক্যাল একটি পয়েন্ট রয়েছে, সেটি হচ্ছে কোনো যদি গ্রিন কার্ডধারী এসে আমেরিকায় এসে যদি কোনো পাবলিক সুবিধা নিয়ে থাকে, মানে সহায়তা নিয়ে থাকে রাষ্ট্রের, সেই ক্ষেত্রে কিন্তু যে ব্যক্তিটি ওনাকে স্পন্সর করেছে, যেটা I-864 এ সাইন করেছে, ওনার কিন্তু লায়াবিলিটি আসার একটা চলে আসার সম্ভাবনা থাকে, যদিও আমেরিকা গভর্নমেন্ট এখনো ওই ধরনের কোনো আপনার পদক্ষেপ এখনো নেয়নি। অনেক ধন্যবাদ জনাব হাসান আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে খসরু খান। জি। আমার দুটো প্রশ্ন আছে। জি করুন। একটা প্রশ্ন হলো, আমি গ্রিন কার্ড দাঁড়িয়ে একজন মানুষ। জি। তো আমি ছেলে মেয়ে থাকে ক্যানাডা, আর এক ছেলে থাকে মিশিগান। এখন আমি ক্যানাডা যদি যাই, যাওয়া আসা করি, তাইলে আমার কি সিটিজেনশিপে কোনো সমস্যা হবে? জি। একটা হলো, আমি বাংলাদেশে গিয়ে কতদিন পর্যন্ত একটানা আমি থাকতে পারবো? এই দুটা মানে গ্রিন কার্ড রক্ষা করতে কতদিন পর্যন্ত বাংলাদেশে থাকতে পারবেন একটা না, এটাই প্রশ্ন জনাব খসরু। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান। বর্তমানে যারা গ্রিন কার্ড নিয়ে আছে তাদের মধ্যে আসলে আরেকটি বড় ধরনের আতঙ্ক কাজ করছে যে তারা আসলে দেশের বাইরে যেতে পারবে কিনা, অ্যালাউড কিনা, অথবা গেলে ঠিক হবে কিনা, সবারই কিন্তু কম বেশি একটা আতঙ্কের মধ্যে আছে। বেসিক্যালি গ্রিন কার্ড হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্সি এখানে, আর এই কার্ডটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইউএস গভর্নমেন্ট একটা প্রিজাম্পশন তারা দিয়ে থাকে, যে আশা করে যে এখানে ওই ব্যক্তিটি এখানে পার্মানেন্টলি সেটেল হওয়ার জন্য যাবতীয় কার্যক্রম শুরু করবে এবং পার্মানেন্টলি সেটেল হওয়া শুরু করবে দেশে। এতে গ্রিন কার্ড নিয়ে আমেরিকার বাইরে ট্রাভেলের কোনো বাধা নেই। যে কোনো ব্যক্তি কিন্তু রিজনেবল ওয়েতে শর্ট টাইমের জন্য আমেরিকার বাইরে যাতায়াত করতে পারে। যে উনি আমাদের দর্শক যে উনি প্রশ্ন করেছে যে কানাডা, অবশ্যই কানাডা যেতে পারবে, এতে ওনার সিটিজেনশিপ প্রাপ্তিতে কোনো অসুবিধা হবে না। অবশ্যই ওনাকে সেই ইনফরমেশন গুলো দিতে হবে যখন উনি সিটিজেনশিপ নিতে যাবে। পাশাপাশি উনি দেশে যেতে পারে, তবে সিটিজেনশিপ পেতে গেলে গ্রিন কার্ডধারী যারা আছে তাদেরকে আরেকটি জিনিস মনে রাখতে হবে, যেটা আমরা আরেকটি দর্শকের ব্যাপারে আলাপ করছিলাম, যে 5 years and 30 মাস থাকতে হবে। আরেকটা যে কন্ডিশন রয়েছে এডিশনাল, সেটি হচ্ছে কখনো 6 মাসের বেশি একটানা আমেরিকার বাইরে থাকতে পারবে না। এতে করে ওনার কন্টিনিউয়াসলি নষ্ট হয়ে যাবে, উনি কিন্তু তখন আর সিটিজেনশিপের জন্য আর রেগুলার ওয়েতে এলিজিবল হবে না। তো ওনাকে যারাই সিটিজেনশিপ প্রত্যাশা করে তা কোনোভাবেই যেন একটানা 6 মাসের বেশি আমেরিকা বাইরে না থাকে। অনেক ধন্যবাদ জনাব খসরু আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ইমরান হোসেন। তার কাছে আমার প্রশ্নটা হলো, আমি 1 বছরের উপরে আসছি, আমার কেসটা এখন পর্যন্ত অনলাইনে হয় নাই, এখন আমার কি করা উচিত? কিভাবে এসেছিলেন? আমি বর্ডার দিয়ে আসছেন। অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। ওনার যে অনলাইনের প্রশ্ন, এটা একটা কোড বলা যায়, একটা ল্যাঙ্গুয়েজ বলা যায়। অনলাইন মিনস হচ্ছে যে
উনি বর্ডার ক্রস করে আসছে, ওনার বন্ধু বান্ধব অন্যান্য অ্যাপ্লিকেশন যারা আছে, অ্যাপ্লিকেন্ট যারা আছে, তাদের কেসগুলো কোর্টের সিস্টেমে চলে গেছে এবং অনলাইনে সেটা চেক করা যায়, কিন্তু ওনার কেসটি চেক করা যাচ্ছে না। তা সেটি কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম সিচুয়েশন হয়ে থাকে। এটার মিনিং হচ্ছে উনি যখন বর্ডার ক্রস করে আসছে, ইমিগ্রেশন থেকে ওনাকে যে নোটিস অফ অ্যাপিয়ারেন্স বলে, যেটা এনটিএ, সেটি কিন্তু গভর্নমেন্ট প্রপারলি কোর্টে সাবমিট করেনি। তবে সেটাও কিন্তু আপনার রেকটিফাই করা যায়। সেক্ষেত্রে ওনাকে যেটা করতে হবে, ওনার লয়ারের সাথে ওয়ার্কআউট করতে হবে। এখানে যে আপনার অ্যাসাইলাম অফিস এবং আইস অফিস, ওদের কাছে এটা পার্সু করতে হবে, ইমেল পাঠাতে হবে যে কেসটির জন্য অতি দ্রুত গতিতে কোর্টে সাবমিট করা হয়, এনটিএটি যেন সময় নষ্ট না করে দ্রুত গতিতে যেন কোর্টে সাবমিট করা হয়। তাহলে কিন্তু ওনার কেসটি অনলাইনে হবে, আশার আলো দেখতে পাবে। অনেক ধন্যবাদ ইমরান হোসেন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জাস্ট 30 সেকেন্ড সময় নিব একটু। দেহান তিনি বারবারই একটি প্রশ্ন করেছেন, অ্যাসাইলাম আবেদন করেছে অক্টোবর 21, 150 দিন পর লয়ারের মাধ্যমে এসএসএন এবং ইএডি আবেদন করেছি, সেটাও 45 দিন পার হয়ে গেছে, কিন্তু এসএসএন বা ইএডি আসেনি। উল্লেখ্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এই অবস্থায় কি করা যায়, সংক্ষেপে একটু উত্তর দিবেন। সাধারণত 150 দিন পরে কোন অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারে, এবং বাই লতে উইদিন 30 ডেজ এর মধ্যে সাধারণত ওয়ার্ক পারমিট ইস্যু করে থাকে। তারপরেও এটা অনেক সময় এক্সেপশন থেকে থাকে, সিকিউরিটি রিজন অথবা অন্য কোনো আইডেন্টিফিকেশন রিজনের কারণে অনেক সময় ডিলে হয়ে থাকে। তবে ওনাকে ওনার লয়ারের সাথে এটা ওয়ার্ক আউট করতে হবে কি কারণে ডিলে হচ্ছে। অনেক ধন্যবাদ ডেহান। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেকেই ফেসবুকে প্রশ্ন রেখেছিলেন এবং টেলিফোনেও অনেকেই অপেক্ষা করছেন। আমরা দুঃখ প্রকাশ করছি যে সময়ের অভাবে বা আপনাদের এই প্রশ্নগুলো নিতে পারছেন। নিশ্চয়ই সামনে কোনো দিন, যেদিন আবার আমাদের এই অনুষ্ঠানে অ্যাটর্নি থাকবে, সেদিন নিশ্চয়ই আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে পারবো এবং আপনারাও প্রশ্ন নিশ্চয়ই করবেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সাধারণত যে বিষয়গুলো আমরা জানি না, বুঝি না, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, এবং এর মধ্য দিয়ে যারা আপনার এই আলোচনার মধ্যে দিয়ে যারা এতদিন আমরা না জেনে না বুঝে এই বিষয়গুলো দেখিনি বা বুঝিনি, তারা নিশ্চয়ই একটু এখন সতর্কতা অবলম্বন করতে পারবো। আপনার এই চমৎকার আলোচনার জন্য আপনার প্রতি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ জানা ভাই, এবং ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আমরা বলেছিলাম যে ছোট্ট একটি প্রশ্নের মাধ্যমেই আপনার আবেদন বাতিল হতে পারে, ইউএসএস এর নতুন কৌশল, এটি কেন হচ্ছে, নিশ্চয়ই আমরা যে আলোচনা করেছি, ব্যাখ্যা দিয়েছি, সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।